নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 26,000 টাকা করে বেতন দেওয়ার দাবিতে বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিড ডে মিল কর্মীরা। পরে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। স্টপেজের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। বুধবার সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ক্যারারপাড়ায় হলদিবাড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আটকে দেন বিক্ষোভকারীরা। সমস্ত মিড ডে মিল কর্মীদের 26,000 টাকা করে বেতন দেওয়ার দাবি তুললেন কর্মীরা। এই দাবি নিয়ে বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে এসে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারী মিড ডে মিল কর্মীরা। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পান্ডা বলেন, মিড ডে মিল কর্মীদের মাত্র 1,500 টাকা দিয়ে সারা মাস ধরে কাজ করানো হচ্ছে। অভিযোগ, 12 মাস কাজ করিয়ে 10 মাসের টাকা দেওয়া হচ্ছে তাদের। এমন বিভিন্ন দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখান তারা। প্রত্যেক ছাত্র পিছু সরকারি বরাদ্দ বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের সম্মান ও সরকারি কর্মীর স্বীকৃতি, মাসিক বেতন ন্যূনতম 26,000 টাকা সহ আরো বিভিন্ন দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ডেপুটেশন দিতে চান ডিএমের কাছে, আপনারা সেখানে আপনাদের দাবি দেওয়া রাখবেন। আজকের আমরা পথে এই কারণে, এই মিড ডে মিল কর্মীরা মাত্র 1,500 টাকায় তারা কাজ করে এবং এই 1,500 টাকা মানে দৈনিক 50 টাকারও কম। এবং এই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে যে একটা সংসারের একবেলাও খাওয়ার জোটে না, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং সরকারের সর্বক্ষেত্রে, কি কেন্দ্র কি রাজ্য, সমস্ত ক্ষেত্রে আমরা আবেদন নিবেদন করেছি, জানিয়েছি। প্রশাসনের সমস্ত স্তরে জানানোর পর তারা এর দাবির যৌক্তিকতা, আমাদের যে দাবিগুলো সেই যৌক্তিকতা তারা স্বীকার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করেনি। এবং আমরা 27শে সেপ্টেম্বর কলকাতার রাজপথ অবরোধ করে দিয়েছিলাম। তারপরে রাজ্য সরকারের কোনো টনক নেই। রাজ্যপালকেও আমরা বলেছি। এই 11ই ডিসেম্বর আমরা দিল্লিতে অভিযান করেছিলাম। তারপরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 18 থেকে 24শে ডিসেম্বর দাবি সপ্তাহ পালন করছি। জেলায় জেলায় গত পরশু থেকে অবস্থান ঘেরাও বিক্ষোভ চলছে এবং এটা চলবে 24 তারিখ পর্যন্ত। এবং এতে যদি দাবি না মানা হয়, আমরা আগামী জানুয়ারির 10 তারিখে কর্মবিরতিতে যাব। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে এক্ষুনি আমরা যেটা চাইছি, রাজ্য সরকারের কাছে, যে 10 মাসের নয় 12 মাসের বেতন দিতে হবে। এবং যেখানে একই কাজ করে সমকাজ অঙ্গনওয়াড়ি সহায়িকারা করছে এবং এই রান্নার কাজ করে 6,300 টাকা পাচ্ছে, কেন সেইটুকুও তারা দেবে না যতক্ষণ না আমরা যে 26,000 টাকার দাবি করেছি সেটা যতক্ষণ না পূরণ হয়। তার এখনই আমরা চাইছি 6,300 টাকা করে দিক, যেহেতু অন্য একটা ক্ষেত্রে তারা দিচ্ছে সমকাজী। এই আমাদের দাবি এবং আজকের আমরা 13 দফা দাবিতে যাচ্ছি। বেতন বৃদ্ধি, 10 মাস নয় 12 মাসের, নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো, কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না কোনো অজুহাতেই। এবং এই দাবিগুলো নিয়ে আমরা আজকে ডিএমের কাছে যাচ্ছি। স্টপেজের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। বুধবার সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ক্যারারপাড়ায় হলদিবাড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আটকে দেন স্থানীয়রা। যদিও কিছু সময় পর অবরোধ তুলে নেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, 2009 সাল থেকে ক্যারারপাড়ায় হল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন স্টপেজ দেওয়া শুরু করে। পরবর্তীতে অতিমারি করোনা পরিস্থিতির কারণে এই স্টপেজ তুলে নেওয়া হয় বলে দাবি।
এরপর এলাকাবাসীর দীর্ঘদিন থেকে রেলের নির্দিষ্ট দপ্তরে পুনরায় এই ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসলেও তাতে কর্ণপাত করা হয়নি বলেই অভিযোগ। তাই স্টপেজের দাবিতে এদিন রেল রোকো আন্দোলনে সামিল হন তারা বলে জানান। দ্রুত এই এলাকায় স্টপেজ না দেওয়া হলে আগামী দিনে এমন আরও আন্দোলন করা হবে বলে জানান বাসিন্দারা। আজকে আপনারা রেল অবরোধ করলেন, এটা কিসের ভিত্তিতে আপনারা রেল অবরোধ করলেন? আমাদের এখানে 2009 সালে স্টপেজ ছিল। 2009 সাল থেকে 18 সাল অবধি স্টপেজ ছিল। করোনা মহামারীর কারণে এখানকার স্টপেজ রেল কর্তৃপক্ষ তুলে দেয়। এই কারণে আমাদের দীর্ঘদিনের এই রেল স্টপেজ আবার ফিরে পেতে চাই। এই কারণে আমরা রেল অবরোধ করছি। আর আমাদের এই অবরোধ থাকবে যদি প্রশাসন ঠিকঠাক মানে রেল আধিকারিকরা না জানায় যে এখানে স্টপেজের ব্যাপারটা, যে স্টপেজ ট্রেন থামবে, তাহলে আমাদের আন্দোলন দীর্ঘ টাইম হবে। আর আন্দোলন আর পরে ট্রেনগুলো হচ্ছে নির্দিষ্ট টাইমের জন্য বন্ধ করে রাখা হবে। ধন্যবাদ। অবৈধ কল সেন্টারে অভিযান রাজগঞ্জ থানা ও বেলাকোবা ফাঁড়ির পুলিশের। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। ওই ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 5 জন মহিলা 2 জন পুরুষ সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ বলে খবর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বেলাকোবার সাহেববাড়ি এলাকায় একটি বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু মোবাইল, ল্যাপটপ, সিম কার্ড, একাধিক নথি সহ একটি 4 চাকা গাড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাড়ির মালিককেও আটক করেছে পুলিশ। জানা গিয়েছে কদিন ধরেই সেখানে অবৈধ কল সেন্টার চালানোর খবর মিলছিল। বাড়ির 3 তলার ঘরে অভিযান চালিয়ে এদিন 5 জন মহিলা এবং 2 জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে আটক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয় নিয়ে হ্যাঁ, এটা রাজগঞ্জ থানাতে একটা কেস পাঠিয়েছিল আজকে, যে 8 জন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের মধ্যে 3 জন অ্যাকিউজড, অর্থাৎ তন্ময় হালদার, সঞ্জয় দে এবং স্বপন দাস। এই 3 জনের জন্য পুলিশ কাস্টডি একটা প্রেয়ার ছিল 7 দিন, সেটা 3 দিন পুলিশ কাস্টডি অ্যালাউ হয়েছে, মানে 3 দিন পরে এদের প্রোডাকশন। আর বাকি যে 5 জন অ্যাকিউজ ছিল যাদের পুলিশ কাস্টডি চায়নি, তাদের হচ্ছে 14 দিনের জেল কাস্টডি হয়েছে, অর্থাৎ তাদের নেক্সট প্রোডাকশন হচ্ছে 3/1/2024। কতজন মেল কতজন ফিমেল? 5 জন ফিমেল, 3 জন মেল। কি অভিযোগ ছিল? এদের এগেনস্টে অভিযোগ ছিল যে মূলত এরা বিভিন্ন রকম মেল পার্সন তাদেরকে টার্গেট করতো, তাদেরকে টার্গেট করে তাদেরকে কল করা হতো এবং একটা চলতি ভাষায় যেটাকে হানি ট্র্যাপ বলে, সেটা তাদের অ্যালিওর করে তাদেরকে ফ্রেন্ডশিপের নামে তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে একটা টাকা আদায় করা হতো। এবং এই পুরো র্যাকেটটাকে আইডেন্টিফাই করার জন্য আরও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো আছে সেগুলো রিকভারির জন্য এদেরকে পুলিশ কাস্টডিটা দেওয়া হয়েছে। ফিমেলদের আরেকবার বলুন, ফিমেলদের কী করা হয়েছে? 14 দিনের ফিমেলদের যেহেতু পুলিশ কাস্টডি চাওয়া হয়নি ফিমেলদের, যার জন্য ওদের 14 দিন পরে ওদেরকে প্রোডাকশন ডেট হয়েছে, অর্থাৎ 14 দিনের জন্য ওদের জেল কাস্টডি হয়েছে। আর 3 জন মেলে 3 দিনের জন্য পুলিশ কাস্টডি হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন শহরের 25টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে পুরসভা। কিন্তু কোনো জায়গায় খামতি থেকেই যাচ্ছিল। এবার বর্জ্য সংগ্রহ এবং ওয়ার্ড পরিষ্কার রাখতে পথে নামল পুর কর্তৃপক্ষ। বুধবার শহরের 8 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পৃথকীকরণ এবং পচনশীল ও অপচনশীল পৃথক বালতিতে ফেলতে নগরবাসীকে অনুরোধ করেন পুরপ্রধান এবং উপপুরপ্রধান। পাশাপাশি বর্জ্য ফেলার নিয়মাবলী লেখা একটি করে স্টিকারও সাটিয়ে দেওয়া হয় প্রতিটি বাড়িতে। পুরপ্রধান পাপিয়া পাল জানান, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে পুরসভা। প্রতিটি ওয়ার্ডে নীল ও সবুজ বালতি দেওয়া হয়েছে। পচনশীল বর্জ্য সবুজ বালতিতে এবং অপচনশীল বর্জ্য নীল বালতিতে ফেলতে বলা হয়েছে পুর নাগরিকদের। কিন্তু পুর নাগরিকদের অনেকেই কোন বালতিতে পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলবেন তা বুঝে উঠতে পারছেন না। এর ফলে আবর্জনা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে পুর কর্মীদের। তাই আজ আমরা সকলের বাড়ি গিয়ে ভালো করে বলে এসেছি কিভাবে তারা কাজটি করবেন। আশা করি এবার থেকে আর অসুবিধার সম্মুখীন হতে হবে না। উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন, সবুজ বালতিতে পচনশীল বর্জ্য যেমন মাছের কাঁটা, খাবারের অবশিষ্ট, সবজির খোসা, কাগজ এগুলো ফেলতে হবে। আর নীল বালতিতে বিভিন্ন খাবারের প্যাকেট সহ অপচনশীল বর্জ্য ফেলার অনুরোধ করা হয়েছে। যাদের বাড়িতে আলাদা বালতি নেই তাদেরকেও বর্জ্য ফেলার বালতি দেওয়া হলো আজ।
আজ ৮ নম্বর ওয়ার্ডের থেকে এই প্রচার কর্মসূচি শুরু করলো পুরসভা। আগামীতে অন্যান্য ওয়ার্ডে একইভাবে প্রচার করবে পুরকর্মীরা। পাতার থালা, বাটি, ফুলের বর্জ্য, বাগানের বর্জ্য, পোষ্যের বর্জ্য। আর নীল বালতিতে আপনার পড়বে হচ্ছে কাগজ, খবরের কাগজ, নোটবুক। একদিকে কিন্তু সবুজ বালতিতে টয়লেট পেপার, ময়লা কাগজ যেটা, আর নীল বালতিতে খবরের কাগজ, নোটবুক, বোতল, কাঁচ, প্লাস্টিক ক্যারি ব্যাগ, তারপর হচ্ছে মোড়ক, ডিসপোজেবল কাপ প্লেট এগুলো, এবং প্লাস্টিকের কাঁটা চামচ, স্ট্র এগুলো, দইয়ের প্যাকেট, বেলুন, কাঁচ, ধাতু, কাঠ ও পুরানো কাপড়। আর কালো প্লাস্টিক প্রত্যেকের বাড়িতে রাখতে হবে। তার মধ্যে থাকবে হচ্ছে মেডিকেল সিরিঞ্জ যেগুলো। তা এখন আমরা প্রাথমিকভাবে এই সবুজ আর নীলের উপর জোর দিচ্ছি। ৮ নম্বর ওয়ার্ডে আজকে প্রচার হলো, মানে কালকে থেকে 8 নম্বর এটা আমরা চালু করার সেগ্রিগেশন চালু করবো। প্রথম দিনে তো 100% হবে না, 30% হবে, 40% হবে, 50% হবে, এইভাবে করতে আমরা করবো। আর প্রতিটা ওয়ার্ডে আমাদের প্রতিদিন কর্মসূচি আছে। মাঝখানে গ্যাপ আছে খালি 25 থেকে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি। এছাড়া প্রতিটা ওয়ার্ড আমরা কভার করছি। বলছি এখন তো শুধু বালতি না, বালতি আগেই দেওয়া ছিল। যারা বালতি কী হয়েছে, ধরুন আপনি আগে কাউকে নীল আর সবুজ বালতি দিয়েছেন, এবার যেহেতু ভাগ করতে হয় না, নীল বালতিটা হয়তো দেখা যায় বাড়ির জল তুলতে ব্যবহৃত হয়েছে, ভেঙে গেছে। এখন আবার যাদের যেখানে ডেফিসিট আছে সেই বালতিটা দিয়ে দেওয়া হয়েছে। সরকারি আবাসনগুলো দিবেন আপনারা? সমস্ত সরকারি আবাসন, এবং আমরা প্রচার যেটা দিচ্ছি সেটা হচ্ছে বস্তি এরিয়া এলাকা আগামী প্রজন্মকে কাছে বাসযোগ্য করে যেতে হবে, এবং বর্তমান প্রজন্ম, বয়স্ক মানুষ, শিশুরা যাতে ভাইরাস এবং ব্যাকটেরিয়াল রোগে কম আক্রান্ত হয়, তাই জন্য বর্জ্য পদার্থ বিভাজন জরুরি। আর এবং এর থেকে আমরা আগামী দিনে সার তৈরি করব, এবং তার জন্য আমরা দরজায় রান্নাঘরে আমরা বর্জ্য পদার্থ বিভাজন করছি, পচনশীল, অপচনশীল। সেখান থেকে দেখুন আমাদের ভাগ করা গাড়ি রয়েছে, সবুজ আর নীল যেটা রেডি করার আছে, সেখানে গিয়ে পড়বে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে আমাদের ইন্টারিম প্রজেক্ট প্ল্যান্ট রয়েছে, সেখানে কাজ হবে। সেখান থেকে তারপর পার্মানেন্ট যখন ওয়েস্ট মানে ইনফরমেশন মেশিনারি যখন বসে যাবে, তখন সেখান থেকে সার তৈরি হবে। পরপর 3 কন্যা সন্তানের জন্ম হওয়ায় বাড়ি ছেড়ে চলে যায় স্বামী। আমরা প্রতিনিয়ত খবরে শুনে থাকি স্বামীকে রেখে স্ত্রী অন্যত্র চলে যাওয়ার ঘটনা, কিন্তু এক ভিন্ন চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। পরপর স্ত্রীর মেয়ে সন্তান হওয়ায় অভিমান করে বাড়িতে নিজের স্ত্রী এবং ছোট মেয়ে সন্তানকে রেখে গত 1 মাস থেকে নিখোঁজ স্বামী। আর নিখোঁজ স্বামীকে হন্যে হয়ে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন ছোট্ট মেয়েদের নিয়ে স্ত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রামে। নিখোঁজ কবিউদ্দিনের স্ত্রী মহসেনা বেগম জানান, গত মাসে স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি রাজগঞ্জ থানায় লিখিত আকারে জানান। মহসেনা বেগমের অভিযোগ, গত মাসে বেসরকারি ব্যাংক থেকে লোন নেওয়া 70,000 টাকা এবং গয়নাগাটি বিক্রি করার টাকা নিয়ে বাড়িতে কোনো কিছু না বলে নিখোঁজ হয়ে যান আমার স্বামী। নিরুপায় হয়ে স্ত্রী মাল ব্লকের ধুমশিগাড়ায় সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে এসেছেন। চিন্তিত মহসেনা বেগমের বাপের বাড়ির লোকজন। তাদের বক্তব্য, পরপর 3 কন্যা সন্তান জন্ম হওয়ায় জামাই ঘর ছেড়ে চলে গেছে। প্রতিদিন এখন আমরা জামাইয়ের খোঁজ চালাচ্ছি, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। নিখোঁজের স্ত্রী জানান, যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার স্বামীকে দেখে থাকেন তাহলে আমাদের জানান, এতে উপকৃত হব। আমার স্বামী 1-1.5 মাস থেকে নিখোঁজ আছে। আমি নিখোঁজ মিসিং ডায়েরিও দিয়েছিলাম। মিসিং ডায়েরি দেওয়ার পরে এখন বাবা মার নাম জিজ্ঞাসা করছে, বাবা মার নাম দিছি। তারপরে ওরা ভাবছে আমার নামে কেস করছে। ওরা তখন থেকে আমার সাথে যোগাযোগ করে না। উনির সাথে ঠিকই যোগাযোগ আছে, ওর বাবা মার সাথে সবার সাথে ঠিক যোগাযোগ আছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু কতদিন থেকে নিখোঁজ? আমার এখন আগের মাসে 17 তারিখ থেকে এই মাসে আজকে 1 মাস হয়ে গেল। 1 মাস থেকে নিখোঁজ। বন্ধন নিচে 70,000 টাকা, ওইটাও নিয়ে পালাইছে। কিছু টাকা ছিল, ওগুলাও নিয়ে পালাইছে। তারপরে আমার 2 জোড়া কানের 70,000 টাকা বিক্রি হয়েছে, ওগুলাও নিয়ে পালাইছে। সবকিছু নিয়ে পালাই গেছে। কোনো বিয়ে টিয়ে করছে নাকি অন্য জায়গায়? সে তো জানি না, উনির মনে কি আছে এগুলা নিয়ে তো একটু নিয়ে থানায় কমপ্লেন করছিলাম আমি কমপ্লেন। কি বলছে পুলিশ? আশ্বাস কি দিছে? বলছে যে উনির বাড়িতে গেছি, উনির বাড়ি থেকে নিখোঁজ নাই, উনির বাড়িতে নিখোঁজ নাই, ও শিলিগুড়ি থেকে নিখোঁজ হয়েছে, শিলিগুড়িতে কমপ্লেন। আপনি কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি আমার স্বামী যদি 3-4 দিনের মধ্যে বাড়ি আসুক, আমি এটাই চাই। যদি আমার স্বামী যদি না আসে, এখন আপনারা বিচার করে দেন। বাড়ি আছে, উনির বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি ভেলাকোপা নয়া বাড়ি। আর আমরা থাকতাম ভাড়া ঘরে, আমাকে ভাড়া ঘরে ছাইড়ে পালাইছে। এখন কোথায় আছে? এখন আমি আমার বাবার বাড়িতে আছি। আমার বাবার বাড়িতে আমি কালকে আসছি। কালকে এসে তারপরে আমি এসে টাকা যাই নিয়ে আসছে। আমার কোনো উপায় নেই। 2-3 মাসের ঘর ভাড়া পাই, আমি এটাও দিতে পারি নাই। কে টাকা পায় আমি এগুলাও দিতে পারি নাই।
এই 2-3 দিনের মধ্যে যদি আমার স্বামী চলে আসে। কয়দিন থেকে নাই, আমাদেরকে রেখে পালায় গেছে, 1.5 মাস ধরে নাই। আমি মেয়ে হয়েছি বলে আমাকে আমার বাবা চায় না, বেটে রেখে পালায় গেছিল ছোটবেলায়, এখন আবার পালায় গেছে। কি বাবাকে চাচ্ছ যে বাবা আসুক? হ্যাঁ, 3-4 দিনে যদি চলে আসে আমার বাবা। তোমার নাম? আমার নাম চায়না পারবিন। তোমার বাবার নাম? এমডি কবির। মেয়ে হইছে বইলে ও ছেলে সন্তান চায়, ছেলে সন্তান আমার মেয়ে কোথার থেকে দিবে? কারা চায় এটা? ও জামাই চান্দায়, ওর মা চান্দায়, জামাইয়ের মা, মেয়ের শাশুড়ি, ওরা বলে যে আমাকে একটা ওয়ারিশ দাও। কি ওয়ারিশ দিবে? যেইটা উপরওয়ালা দিবে ওইটাই না তোদেরকে দিবে। ওইরকম করতে করতে 3 মেয়ের বাবা হয়ে গেল। 2টাকে তো মেরে ফেললো, আর একটাকে তো বেডরুমে রেখে চলে গেল। বেডরুমে রাখার পরে মেয়েটা কাইন্দে কাইন্দে পাগল, ও যায়, তারপর জিনিসপাতি, ও ভাড়া ঘরে ছিল, জিনিসপাতি সব উঠাইয়ে নিয়ে আউট। আপনার নাম? আমার নাম জহরিনা খাতুন। জলপাইগুড়ি ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে ক্যারল অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। এর সঙ্গেই শহরে উঠল মেরি ক্রিসমাসের ঢেউ। 1000 বছর পরেও আজও সারা বিশ্বের মানুষের দরজায় দরজায় এই ঋতু সম্বন্ধীয় আনন্দের স্তব গান ও ক্যারল গেয়ে বেড়ানো হয়। 129 খ্রিস্টাব্দের আগে থেকেই বড়দিন পালনের জন্য বিশেষভাবে লেখা গানের ঐতিহাসিক রেকর্ড আছে। এই ক্রিসমাস গানগুলি প্রাথমিকভাবে ল্যাটিনে রচিত হয়েছিল, যেগুলোকে স্তব গান বলা হতো। ক্রিসমাস ক্যারলকে নোয়েলও বলা হয়। ক্রিসমাসের থিমের উপর ভিত্তি করে লেখা গানগুলি ঐতিহ্যগতভাবে বড়দিনে গাওয়া হয়ে থাকে। ক্রিসমাস ক্যারল ইউরোপে 1000 বছর আগে প্রথম গাওয়া হয়। সেই সময় এগুলি সাধারণত চার্চের বদলে বাড়িতেই গাওয়া হতো। ভ্রমণ গায়ক বা বাউলরা এই ক্যারল গান গাওয়া শুরু করেন এবং যেখানেই তারা ভ্রমণ করতেন সেখানকার স্থানীয় লোকেদের জন্য গানের কথা পরিবর্তন করতেন। সেই জন্য কালক্রমে ক্যারল, যা ল্যাটিন ভাষায় ছিল, পরে সারা বিশ্বে ছড়াবার সাথে সাথে অনেক ভাষায় রূপান্তরিত হয়। ইতিহাস বলছে এই ক্যারলস জনপ্রিয় হয়ে ওঠার আগে ওয়েটস নামক সরকারি সংকীর্তন গায়কেরা এই গান গাইতেন, কারণ তারা শুধুমাত্র ক্রিসমাস ইভেই এই গান গাইতেন। এই ওয়েটসদের ওয়েট নাইট বা ওয়াচ নাইটও বলা হতো, কারণ মনে করা হয়ে থাকে যে এরা সেই সকল মেষপালক যারা মেষ দেখভাল করছিলেন যখন দেবদূতের আগমন হয়েছিল। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ব্যাপটিস্ট চার্চের উদ্যোগে আসাম মোড় থেকে শুরু হয়ে মূল শহরের বিভিন্ন স্থানে নাচে গানে অংশ নিয়ে ক্যারল উৎসব পালনের সঙ্গে সঙ্গে প্রভু যিশুর আগমনের পূর্বে শহরকে উৎসব মুখরিত করে তুলল অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা। কর্নারে কর্নারে শহরে ক্যারল বলে আমরা একটা নাম দিয়েছি এবং আমরা শহরের বিভিন্ন কর্নারে গিয়ে উদ্দেশ্য একটাই, দেশ পৃথিবী একটা অশান্তিময় পরিস্থিতিতে রয়েছে, দেশ দেশের বিরুদ্ধে, ধর্ম ধর্মের বিরুদ্ধে, এবং সেই সমস্তের ঊর্ধ্বে যে শান্তির সম্প্রীতির ভাবনা থাকা উচিত প্রত্যেকের মধ্যে, এবং সেই প্রার্থনা প্রথমে করছি। আমরা নিজেরা সেই শান্তির বার্তা দিচ্ছি এবং সকলের কাছে সেই শান্তির বার্তা, যে যীশু খ্রিস্ট, যার নামের অর্থ শান্তির রাজা, সেই শান্তির বার্তা নিয়ে আমরা বিভিন্ন কর্নারে কর্নারে পৌঁছে যাচ্ছি এবং আজকে আমরা তাই করছি। পথনাটিকা গানের মধ্য দিয়ে এবং যীশু খ্রিস্টের বাণীর মধ্য দিয়ে আমরা বড়দিনের শান্তির বার্তা সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছি। আজকে আমরা 73 মোড় থেকে শুরু করে রাস্তায় আস্তে আস্তে, কদমতলা থেকে আস্তে আস্তে এখন আমরা থানা মোড়ে আছি এবং জানি না এরপরে আমরা করতে আজকে পারবো কিনা, কিন্তু আমাদের আগামী 25 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় চলতে থাকবে। অবশ্যই 24 তারিখে আমাদের চার্চ প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রোগ্রাম জলপাইগুড়ি শহরের জন্য, সেটা অবশ্যই থাকবে। কিন্তু এই বছর একটা বিশেষ একটা প্রচেষ্টা যেন সমস্ত এলাকায় আমরা শান্তির প্রার্থনা করতে পারি। আমি রেভারেন্ড বিপ্লব সরকার, আমি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চের প্যাস্টর। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। হাটের আবর্জনা ফেলার দুটি আবর্জনা বহনকারী টোটো গাড়ি প্রদান করা হলো জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে। বুধবার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমবাড়ি হাট কমিটি ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের হাতে সেই গাড়ি দুটি তুলে দেওয়া হয়। পাশাপাশি আরও একটি আবর্জনা বহনকারী গাড়ি দেওয়া হয় পার্শ্ববর্তী বুথের জন্য। উল্লেখ্য, রাজগঞ্জ ব্লকের খড়খড়িয়া হাটটি আমবাড়ি হাট নামেও পরিচিত। এটি জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনে। বহু পুরনো ওই হাটের নোংরা আবর্জনা ফেলার জন্য এতদিন কোনো ব্যবস্থা ছিল না বলে দাবি। ফলে হাটের মধ্যে এবং হাটের পাশে আবর্জনার স্তূপ হয়ে থাকত। দুর্গন্ধে শুধু ব্যবসায়ীরা নয়, পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে জেলা পরিষদের পক্ষ থেকে 3টি গাড়ি প্রদান করা হলো এদিন। আমরা এই হাট পরিষ্কার রাখবো, সবাই মিলে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু একার না, যারা দোকান করে তাদেরও, যারা পরিষ্কার করে তাদেরও, এবং আমরা যারা খরিদ্দার আমাদেরও, অর্থাৎ সবাই মিলে কিন্তু আমরা পরিষ্কার করি। তার জন্য কিছু কিছু কর্মসূচি আমাদের পালন করতে হবে। শুধু এই গাড়িটা দিলেই হবে না। প্রধান সাহেবকে একটা কথা বলছি যে এখানে কিন্তু বড় বড় কয়েকটা ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। যত নোংরা আমরা যেখানে সেখানে ফেলাতে পারবো না, ওই ডাস্টবিনে গিয়ে কিন্তু আমাদের নোংরাটা ফেলাতে হবে। আপনারা জানেন যে জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে একটা ডিমান্ড দেওয়া হয়েছিল জেলা পরিষদে। এই আমবাড়ি খড়খড়িয়া হাটটা খুব আবর্জনা জমে থাকে, এগুলাকে এমনি এক জায়গায় 2 টাকা জমা করে রাখে, এগুলোকে ফেলার কোনো ইয়ে নেই। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডাস্টবিন গ্রাউন্ড করে দেওয়া হয়েছে এবং এখান থেকে যে নিয়ে যাবে সেই জন্য জেলা পরিষদে আমরা একটা ডিমান্ড দিয়েছিলাম। তারা আমাদেরকে 3টা টোটো দিয়েছে। ওই টোটোগুলো আসে এই খড়খড়িয়া হাটে আমরা তাদের হাতে তুলে দিই। কটা তুলে দিলেন আজকে? আজকে এখানে 2টা দেওয়া হলো। পাশেই একটা বুথ, ওখানেও অনেক নোংরা জমে থাকে, আমরা সেটা একটা ওই বুথে দিলাম, পাশেই একদম পাশেই। কতটা সুবিধা হবে? অনেক সুবিধা হবে। আমরা এখন ডাস্টবিনও দিচ্ছি, আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটা ডাস্টবিনও আমরা দিব এখানে, যাতে নোংরাগুলো এক জায়গায় জমে ওরা তুলতে সুবিধা হবে। ফের একদিনের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো। বুধবার খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডাপাড়া নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। 15ই ডিসেম্বর থেকে 8ম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। পূর্বের মতোই শিবির থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, এই শিবির থেকে মোট 36টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা। এক জায়গা থেকে সব সুবিধা পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, কারো কোনো অভাব অভিযোগ থাকলে কমপ্লেন বক্স রয়েছে, সেখানে কেউ কোনো বিষয়ে অভিযোগ করলেই সেটারও সমাধান করা হচ্ছে। খড়িয়া অঞ্চল অন্তর্গত পান্ডাপাড়া নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুলে 8মতম দুয়ারে সরকার ক্যাম্প। এর মধ্যে আমাদের 36টি প্রকল্প আছে আজকে, যেটা থাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বয়স্ক ভাতা, কাস্ট সার্টিফিকেট, উৎকর্ষ বাংলা, কৃষি, পাট্টা, যে আমাদের 36টা প্রকল্প আছে রাজ্য সরকারের, সমস্তগুলোই আছে। ভিড় এখন তো আপনারা যেখানে দেখছেন তার থেকে আরও বিপুল পরিমাণে ভিড় ছিল, মানে একটু আগে আরও বেশি ভিড় ছিল। বললাম যে ওখানে একটা কমপ্লেন বক্স করা হয়েছে, নতুন দেখছি এটা কি থাকে? না, কমপ্লেন বক্স এর আগেও আমাদের ছিল এখানে, তাই এটা নতুন নয়, এটা পুরনোই। মানে কারো যদি কোনো অবজেকশন থাকে যে আমি বারবার অ্যাপ্লিকেশন করার পরেও আমি পাচ্ছি না, কী কারণে পাচ্ছে না, তারই কোনো ফল্ট আছে কি না, এর জন্য যদি কেউ কমপ্লেন করে, এরকম কমপ্লেন বক্স আমরা দেখে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি। পুলিশের কি কোনো ক্যাম্প আছে আজকে? হ্যাঁ, পুলিশের কোনো ক্যাম্প নেই, এখানে সিভিক দেওয়া আছে, 2জন সিভিক ভলেন্টিয়ার আছে।
একজন এএসআইও আছে। আমাদের এখানে আজকে 8তম দুয়ারে সরকার ক্যাম্প সারা মানে বিপুল পরিমাণে সারা। এখনও কিছু কিছু লোক যাদের 25 বছর পূর্ণ হয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করছেন, যাদের 59 থেকে 60 পৌঁছেছেন, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, ওল্ড এজ পেনশন, বিভিন্ন রকম যত প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী, তারপরে আমাদের এখানে হেলথ ক্যাম্প বসেছে, বিভিন্ন রকম সম্পূর্ণ ক্যাম্পে আমরা সারা পাচ্ছি আর কি। আজকেই শেষ, আজকেই বলেছে, এখন ব্লক থেকে একদিনের প্রোগ্রাম এটা। আমার নাম মনোজ ঘোষ, খড়িয়া অঞ্চলের উপপ্রধান। বন্ধ হিয়াবাড়ি চা বাগানের ছাত্রছাত্রীদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ করা হবে। উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার উদ্বোধন হওয়ার পর এই কথাটা ঘোষণা করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা। মাধ্যমিক টেস্ট পেপারের বিপুল চাহিদার পরে আজ প্রকাশিত হলো এবিটি এর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার। বাজারে প্রচলিত অন্যান্য কোম্পানিগুলির থেকে বহু যোজন এগিয়ে থাকা এবিটি টেস্ট পেপারের মান প্রতিবারের মতো এবারেও ছাত্রছাত্রীদের তথা শিক্ষক মহলের প্রশংসা পাবে বলে আশা প্রকাশ করেন এবিটি এর জলপাইগুড়ি জেলা মণ্ডলীর সদস্য কৌশিক গোস্বামী। আজ সমিতির কদমতলার জেলা কার্যালয়ে উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সারা রাজ্যে প্রকাশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাখার সভাপতি হিমাংশু সরকার, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রত চক্রবর্তী, কৌশিক গোস্বামী সহ অন্যান্যরা। এবিটি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এই সংগঠনের সৃষ্টির সময়কাল থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষা আন্দোলন, সাধারণের শিক্ষা, এই দিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই আমরা টেস্ট পেপারটা প্রকাশ করে যাই। এখান থেকে যে আপনি জিজ্ঞাসা করছিলেন যে লভ্যাংশ বরাবরই আমরা যেটা করে থাকি এই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য যে আন্দোলন এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ। আপনারা জানেন আমরা প্রত্যেক বছর কিন্তু ছাত্র সহায়তা শিবির করি, এবছরও হবে। শুনলেন আপনারা আমাদের জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রতবাবু বললেন যে আগামী 21 তারিখ আমরা যাচ্ছি রিয়াবাড়িতে, টেস্ট পেপার বিতরণ করব, তার সাথে ছাত্রছাত্রীদের পরীক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এগুলোই হচ্ছে আমাদের ঐতিহ্য। পশ্চিমবঙ্গের সাধারণের শিক্ষা ব্যবস্থা, গোটা দেশ, গোটা রাজ্য আজ সাধারণের শিক্ষা ব্যবস্থাকে আক্রান্ত করার জন্য ব্যস্ত হয়ে আছে। জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তার দৃঢ় অবস্থান বজায় রেখে চলবে। এটুকুই। আমি কৌশিক গোস্বামী, জলপাইগুড়ি সদর মহকুমা শাখার সম্পাদক। টেস্ট পেপার উচ্চ মাধ্যমিকের উদ্বোধন হলো, কত কি বিষয় একটু বলেন এবং কি করার ইচ্ছা রয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করে। এবছরও আমাদের মাধ্যমিকটা অলরেডি প্রকাশ হয়ে গেছে। আজকে হায়ার সেকেন্ডারিটা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে একই সাথে এই বই প্রকাশিত হচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুক সেলার এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের কাছে বইগুলো পৌঁছে দিচ্ছি। আজকে তাদের সহযোগিতায় বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা আমাদের এই হায়ার সেকেন্ডারির টেস্ট পেপার পেয়ে উপকৃত হবে, এটা আশা করি। কত হাজার জলপাইগুড়ির জন্য করলেন? আমাদের এবছর আসছে এখানে 5,000। চাহিদা যা আছে তাতে করে আমরা সবটা দিতে পারলাম না, অনেক বেশি ডিমান্ড ছিল, আমরা এই মুহূর্তে আর এনে দিতে পারছি না আর কি। দেখা যাক এর মধ্যেই কতটা হয়, যদি সম্ভব হয় আমাদের পরবর্তীকালে যদি আরও ডিমান্ড থাকে তাহলে আমরা অবশ্যই পরবর্তীকালে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য কি করবেন? পিছিয়ে পড়ার জন্য প্রতি বছরই তো আমাদের কিছু না কিছু করা হয়। এবছর আমরা ভাবনা চিন্তা করছি আর কি, পরবর্তীতে আমরা আলোচনায় বসবো, বসে চিন্তা ভাবনা করবো। এই যে লাভের টাকা দিয়ে কোনো কিছু করার চিন্তা আছে ছাত্রছাত্রীদের কাছে? প্রতি বছরই তো আমরা করি এগুলো, এবছরও অনেক করার ইচ্ছা আছে, মানে সারা রাজ্য জুড়েই আমাদের এগুলো হয় আর কি। ছাত্রছাত্রীদের জন্য কিছু না কিছু আমরা করেই থাকি। আগামী 21 তারিখে বন্ধ রিয়াবাড়ি চা বাগানের দুস্থ ছাত্রছাত্রীদের আমরা বিনামূল্যে পরীক্ষা সামগ্রী এবং টেস্ট পেপার বিতরণ করতে যাচ্ছি। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষী পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে।
শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ডিসেম্বর মাসের 21, 22 ও 23 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনোসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বুধবার সকালে মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের কলেজ মোড় এলাকায় একটি বাসকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ইট বোঝাই ট্রাক। বাসটিকে রক্ষা করতে গিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোল ভেঙে দোকান ঘরে ঢুকে যায় ট্রাকটি। ঘটনায় ট্রাকটিতে সাথে সাথে আগুন লেগে যায়। মাথাভাঙা দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও দমকলের চেষ্টায় আহত ট্রাকটির চালককে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। সকাল সকাল আমরা দেখলাম যে একটা বিকট আওয়াজ শোনা গেল এবং তারপরে আমরা দেখি যে মাথাভাঙা পেট্রোল পাম্পের সামনে আমাদের আগে যে মাথাভাঙা থানা আইসি ছিল সুবল রায়ের বাড়িতে একটি মাল বোঝাই ট্রাক ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর যেটা আমরা জানতে পারলাম এবং সিসিটিভি ফুটেজে যেটা প্রমাণ দেখা যাচ্ছে যে এই সামনে যে মাথাভাঙা পাবলিক যে বাসটি রয়েছে সব থেকে মেন কারণ হচ্ছে এই বাসটি এই পাম্পে
যেভাবে দ্রুত গতিতে ঢোকে এবং ওই দিকে যেভাবে দ্রুত গতিতে বের হয়, এই গাড়িটাকে পরিপূর্ণ বাঁচানোর জন্য সেই ট্রাকটা ওই বাড়িতে ঢুকিয়ে দেয়। এবং এই বাসে যারা ছিল তাদেরকে বাঁচানোর জন্যই সেই ট্রাকের ড্রাইভার নিজের জীবনকে ঝুঁকি নিয়ে সে অন্য একটা বাড়িতে গাড়িটা তাদের ওয়াল ভেঙে ঢুকিয়ে দেয় এবং গাড়িতে আগুন লেগে যায়। এই গাড়িটার যত সব ভুল এবং এই ড্রাইভার যে গাড়ি চালাচ্ছিল তার এগেনস্টে আইনের ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে বলবো। আর সেই বাড়িতে যেহেতু সামনে কেউ ছিল না বলে প্রত্যেকে বেঁচে গেছে, আমরা যেটা দেখলাম হয়তো ড্রাইভার বাঁচবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু মাস্টারভাঙা প্রশাসনের কাছে আমরা এই কলেজ পাড়াবাসী হিসাবে এটুকু দাবি রাখবো যে বাসগুলো যেগুলো মাথাভাঙায় দ্রুত গতিতে চলে, বিশেষ করে এই যে এখানে যে WD গাড়িটা আছে 15-19 নাম্বার গাড়িটা, এর বিরুদ্ধে আইনের সব রকম ব্যবস্থা নিতে হবে। কি নাম আপনার? মানিক বর্মন। বাড়ি আপনি এখানে? এই এলাকার আমি স্থানীয় বাসিন্দা। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। 26,000 টাকা করে বেতন দেওয়ার দাবিতে বুধবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিড ডে মিল কর্মীরা। পরে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। স্টপেজের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। বুধবার সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ক্যারার পাড়ায় হলদিবাড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আটকে দেন বিক্ষোভকারীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।